স্যার অ্যানাল ফিশার যেটা আপনি বলছিলেন যে মলদ্বারের আরও একটি রোগ এবং সেই সাথে পাইলসের কথাও আপনি বলছিলেন, একটু জানতে চাই যে পাইলস এবং অ্যানাল ফিশার এই দুটোর মধ্যে কি কোনো তফাৎ আছে কিনা? অবশ্যই আছে। যেমন পাইলস যেটা বললাম যে এটা মলদ্বারের কাছের রক্তের নালীর স্ফীতি, তেমনি অ্যানাল ফিশার হচ্ছে মলদ্বারের মুখের কাছে অথবা একটু ভিতর পর্যন্ত চিরে যাওয়াটাকে আমরা অ্যানাল ফিশার বলে থাকি। অ্যানাল ফিশার এবং পাইলসের ক্ষেত্রে প্রাথমিকভাবে আমরা যে পার্থক্য বুঝি বা আমরা রোগীরা কমপ্লেন করে থাকেন সেটা হচ্ছে যে অ্যানাল ফিশারে যখন তিনি মলত্যাগ করতে যাবেন তখন অতি অবশ্যই উনি ব্যথা অনুভব করবেন এবং সেই সাথে রক্তক্ষরণও হবে। অন্যদিকে পাইলসের ক্ষেত্রে যদি রক্তক্ষরণ হয় তবে সেটা সাধারণত ব্যথাহীনভাবেই রক্তক্ষরণ হয়ে থাকে। এক্ষেত্রে আসলে ট্রিটমেন্টও কি ভিন্ন ভিন্ন হয়ে থাকে? হ্যাঁ, অতি অবশ্যই পাইলস এবং অ্যানাল ফিশারের চিকিৎসা ভিন্ন। পাইলসের ক্ষেত্রে যেমন আমরা তার বিভিন্ন অবস্থা ভেদে অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ পর্যায় ভেদে বিভিন্ন ধরনের চিকিৎসা প্রয়োগ করে থাকি। অ্যানাল ফিশারের ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে চেষ্টা করি তার মলটাকে সহজ রেখে যাতে উনি খুব স্বাভাবিকভাবে মলত্যাগ করতে পারেন, কোনো ধরনের প্রেশার না দিয়ে, চাপ প্রয়োগ না করে মলত্যাগ করতে পারেন, তাহলে হয়তো ওনার অ্যানাল ফিশারটা প্রাথমিকভাবে ভালো হয়ে যেতে পারে। যদিও দীর্ঘস্থায়ী অ্যানাল ফিশার হলে শুধুমাত্র ওষুধের মাধ্যমে নির্মূল করা যায় না, সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতেও পারে। এক্ষেত্রে অনেক সময় রোগীরা কিন্তু একটু জানতে চায় যে আমি ঔষধ খাচ্ছি, আমার সার্জারিও হয়েছে, কিন্তু সার্জারি পরবর্তী সময়টাতেও কি আমাকে যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত কি আমাকে মেডিসিনটা কন্টিনিউ করতে হবে কিনা? যদি সফলভাবে আমরা অপারেশন করে থাকি এবং রোগী যদি আমরা যেগুলা সাময়িক হয়তো আমরা কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে বলি বা সাময়িক কিছু নিয়মকানুন মানতে বলি, সেইটুকু মেনটেন করলেই দেখা যায় যে তারপরে আর তার কখনোই যদি মলটা শক্তও হয় বা স্বাভাবিকের থেকে কিছুটা মোটা হয়েও তার মলটা বের হয় তাহলে পরেও তার সমস্যা সাধারণত হয় না। মলদ্বারের জটিল রোগ কোলন ক্যান্সার, কাদের ক্ষেত্রে কোলন ক্যান্সার হবার ঝুঁকিটা সবথেকে বেশি থেকে থাকে? মলদ্বারের উপর থেকে শুরু করে আমরা যেখানে অ্যাপেন্ডিক্সটা থাকে সেই জায়গায় অর্থাৎ সিকামের পর্যন্ত যে অংশটুকু, এটাকে আমরা বৃহদান্ত্র বা কোলন বলে থাকি। এই কোলনের কোথাও যদি কখনো ক্যান্সার হয় সেটাকে আমরা কোলন ক্যান্সার বলে থাকি। এই পুরো অংশটার ভিতরে অর্থাৎ মলদ্বার থেকে শুরু করে এই কোলনের যে অংশটুকুর কথা বললাম, এর ভিতরে ক্যান্সার হওয়ার পিছনে প্রথম যে জিনিসগুলো আমরা দেখি যে একটা পরিবারের হয়তো একটা প্রভাব থাকে, একই পরিবারের অনেকের ক্ষেত্রে এই ধরনের ক্যান্সার হতে পারে। মলদ্বারের কিছু কিছু রোগের কারণে, যেমন আমরা জানি, আচ্ছা, তার মানে এটাকে আমরা বংশগত রোগ বলতে পারি না, সরাসরি বংশগত বলা যায় না, তবে এটাও একটা রিস্ক থাকে, রিস্ক ফ্যাক্টর হিসাবে আমরা বলি। এর বাইরেও কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে মলদ্বারে দীর্ঘদিন যাবৎ কোনো রোগ পুষে বেড়াচ্ছেন, যেমন আমরা জানি একটা আছে ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ, আইবিডি বলে থাকি, যেটাকে অনেকে মনে করে থাকেন যে এটা জটিল বা পুরাতন আমাশয়। আসলে কিন্তু উনি মনে করছেন এটা আমাশয়, কিন্তু এটা আমাশয় নয়, এটা হয়তো ওনার এই ক্যান্সারেরই একটা প্রাথমিক বা বলা চলে যে প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে তার ভিতরে, সেই ধরনের ক্ষেত্রে উনি এটা বুঝতে পারেন। আচ্ছা, এছাড়াও আরও অনেক কারণ, যেমন যদি কারোর দেখা যায় যে মলদ্বারের ভিতর ছোট ছোট পলিপ থাকে, সেই পলিপগুলো আলটিমেটলি যে হয়তো ক্যান্সারে পরিণত হয়। অনেক সময় যে সমস্ত রুগীদের অন্য কোনো অঙ্গে ক্যান্সার হচ্ছে, সেই ক্যান্সারের থেকেও অন্ত্রের ক্যান্সার হতে পারে। সরাসরি সুনির্দিষ্টভাবে বলাটা খুবই সম্ভব না যে ওনার হবে বা ওনার হতেই পারে, কিন্তু এইভাবে ক্যান্সারের কথা বলা যায় না। অন্য সব ক্যান্সারের মতো এখানেও ক্যান্সার হওয়ার পিছনে অনেক কারণ থাকে, আমরা সেগুলো থেকে দূরে থাকি।